হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাশন করব সেটা হলো ইনফ্লেশন, মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি নিয়ে। এই টার্মগুলো আপনারা শুনে থাকবেন নিশ্চয়ই, এবং আপনাদের মনে হতে পারে যে এই জিনিসগুলো কী, এবং এই জিনিসগুলো যদি আইডিয়া থেকেও থাকে এইগুলোর প্রভাব স্টক মার্কেটের উপর কীভাবে পড়ে সেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। কারণ আমরা ট্রেডার হই বা ইনভেস্টার হই, মার্কেটের সঙ্গে এই জিনিসগুলো খুব ক্লোজলি রিলেটেড। সেজন্য কিন্তু এই ক্লোজলি রিলেটেড জিনিসগুলোকে বোঝা যথেষ্ট আমাদের পক্ষে দরকার হয়ে পড়ে। কারণ মার্কেটে যখন এইরকম ডেটা আসে, যেরকম সিপিআই ডেটা, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ডেটা, ডাব্লিউপিআই ডেটা মানে হোলসেল প্রাইস ইন্ডেক্সের ডেটা, এই ডেটাগুলোর পরে কিন্তু মার্কেটে মেজর কিছু মুভমেন্ট হয়, সেইগুলো ওপর আমাদের কিন্তু নজর রাখতে হবে। এবং তার সাথে সাথে আরবিআই এর কখনো দেখবেন ইন্টারেস্ট রেট হাইক, ইন্টারেস্ট রেট কমানো, এগুলোও হয়। সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদের জানা যথেষ্ট দরকারি, যাতে কিন্তু আমাদের ডিসিশন মেকিংয়ে অনেকখানি ইজি হবে। মার্কেট ডিরেকশন কিন্তু এগুলোই করে দেয়। তো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে বললাম ডিসকাশন করব, তার মধ্যে প্রথমে আসি আমরা ইনফ্লেশন ব্যাপারটা নিয়ে একটুখানি বুঝি। তো আমি আমার স্ক্রিনে একটুখানি দেখাচ্ছি, আপনারা ফলো করবেন। ইনফ্লেশন বলতে আমরা কি বুঝি প্রথমে? তো ইনফ্লেশন মানে আমরা জানি মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি বলতে আমরা কি বুঝি? যে আমাদের পারচেসিং পাওয়ার কমে যাচ্ছে। পারচেসিং পাওয়ার মানে কি? ধরে নিন আপনার কাছে আমি আজকে আপনাদেরকে 100 টাকা করে দিলাম। তো 100 টাকা নিয়ে আজকের দিনে আপনি কিছু জিনিস কিনতে পারছেন। ধরে নিচ্ছি আমি একটা ডেয়ারি মিল্ক সিল্ক কিনছেন, ঠিক আছে? তো 1 বছর পরে গিয়ে আপনি কিন্তু সে 100 টাকা দিয়ে ডেয়ারি মিল্ক সিল্ক কিনতে গেলে আপনি দেখবেন ওয়েটটা কম পাচ্ছেন, বা যদি ওয়েট সেমও পান দেখবেন ভিতরে মেটেরিয়াল কিছু মাল মশলা কমিয়ে দেওয়া হয়েছে। মানে মোট কথা কি, 100 টাকা দিয়ে আজকের দিনে যে জিনিসগুলো কিনতে পারছেন, ফিউচারে সেই জিনিসগুলো কিনতে পারবেন না, তার থেকে কম কিনতে পারবেন। মানে জিনিসের দাম বাড়ছে, বা আমার কাছে যে টাকা আছে তার ভ্যালু কমছে। এটা হলো ইনফ্লেশনের পাতি বাংলায় যদি আমি বলি। এবারে কথা হচ্ছে, এই যে ইনফ্লেশন হলো, এর কজটা কী বা কারণটা কী, এই ব্যাপারটা ভালো করে শুনবেন। ইনফ্লেশনের কারণ কী, মানে এই যে টাকার ভ্যালু কমছে বা জিনিসপত্রের দাম বাড়ছে, এটা কেন হচ্ছে? প্রথমে এর জন্য আমি একটা জিনিস বলে রাখি। আপনারা জেনে থাকবেন যে আমাদের বাজেট প্রত্যেক বছর পেশ হয়, মানে ইউনিয়ন বাজেট পেশ হয়। এবার ইউনিয়ন বাজেট যখন পেশ হচ্ছে, আপনি দেখবেন গভর্নমেন্ট কিছু খরচা করার কথা বলে, মানে এক্সপেন্ডিচারের কথা বলে, আর তাদের কালেকশন অফ মানি, মানে তাদের ইনকাম সোর্স কী, গভর্নমেন্টের ইনকাম মানে কি, তারা কোথা থেকে থেকে টাকা পাচ্ছে? জিএসটি থেকে পাচ্ছে, কাস্টম ডিউটিস থেকে পাচ্ছে, প্লাস কীভাবে পাচ্ছে? ট্যাক্স কালেকশন পাচ্ছে, ট্যাক্স জিএসটি, ঠিক আছে, যাই হোক এইসব জায়গা থেকে পাচ্ছে। আর অনেক জায়গা থাকছে, কোনো কিছু যদি তারা কোনো সরকারি কোনো কোম্পানি যদি স্টেক বাজারে বিক্রি করে, সেগুলো আমি যাচ্ছি না, ঠিক আছে? তো মেইনলি এগুলো থেকে পাচ্ছে। এবারে কথা হলো, এই যে এই জায়গা থেকে যে ইনকাম হলো গভর্নমেন্টের, গভর্নমেন্ট এছাড়া কিছু খরচও করবে, মানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করবে, মানে ব্রিজ বলুন, এডুকেশন কোনো কিছু জায়গা বলুন, কিছু যদি ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং করে এডুকেশনের জন্য, হসপিটাল এগুলো বিল্ড করছে, তার জন্য সে খরচও করছে। বা ডিফেন্সের জন্য কোনো জিনিসপত্র কিনলো, তার মানে সে খরচও করছে, আবার ইনকামও জেনারেট করছে। এবার কথা হলো, আমরা দেখবো একটা ফিসকাল ডেফিসিট বলে একটা টার্ম আছে। ফিসকাল ডেফিসিট মানে, আমি যদি এটাকে সিম্পল টার্মসে বলি, ফিসকাল ডেফিসিট মানে হলো আপনি খরচ করছেন যা, মানে আমি যদি এখানে লিখি, আমি এখানে যদি আপনাকে মেনশন করি, এক্সপেন্ডিচার গ্রেটার দ্যান ইনকাম, এটা গভর্নমেন্টের ক্ষেত্রেই বলছে, ঠিক আছে? ইনকাম মানে কোন কোন সোর্স বুঝলাম, এক্সপেন্ডিচার কী করে হচ্ছে বুঝলাম। এবার এই যে এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে, তাহলে গভর্নমেন্টকে কী করতে হবে? গভর্নমেন্টকে লোন নিতে হবে। গভর্নমেন্ট কোত্থেকে লোন নেবে? সে বন্ড ইস্যু করতে পারে, যেখানে পাবলিক গিয়ে টাকা রাখতে পারে, পাবলিক টাকা রাখবে, তার বদলে কিছু ইন্টারেস্ট পাবে, আর গভর্নমেন্ট যে টাকা নিয়ে তার ফিসকাল ডেফিসিটটা পূর্ণ করতে পারবে। যে টাকাটা তার কম পড়ছিল সেটা সে মানে ফেরত দিতে পারবে, যেমন আমাদের লোন আমাদের শোধ করতে হয় সেরকম। বা আরেকটা কী করতে পারে, সে আরবিআই এর থেকে লোনও নিতে পারে। এবার লোন নিল, এবার তাহলে কি ফিসকাল ডেফিসিট বাজে? আমরা অনেক সময় ভাবি যে ব্যাংকের গভর্নমেন্টের লোন হয়ে গেছে, সে বাজে। এবার দেখুন, এটার মধ্যে একটুখানি কনফিউশন অনেকের আছে, আমি একটু বলে দিই। ফিসকাল ডেফিসিট থাকা খুব নর্মাল ব্যাপার। কারণ কি, গভর্নমেন্ট কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন, মানে গভর্নমেন্ট কিন্তু প্রফিট করতে বসেনি। গভর্নমেন্টের কাজ কি? ওয়েলফেয়ার, তাই তো?
তো ওয়েলফেয়ারের জন্য তাই তো খরচ করতেই হবে। সে যদি প্রফিট করে যে আমার ভাই এক্সপেন্সটা কমিয়ে দিয়েছি আমি, আমার ইনকামটা বেশি, মানে ট্যাক্স বেশি দিচ্ছি, আমি খরচ করছি না, তাহলে তো সে প্রফিটেবল অর্গানাইজেশনের মতন কাজ করছে, সেটা তো তার কাজ নয়। সে নন প্রফিট, সে খরচ করবে। তাই ফিসকাল ডেফিসিট থাকা কিন্তু ভালো, কিন্তু একটা লেভেল অবধি, ঠিক আছে? কেননা লোন বেড়ে গেলে কী হয় এরপর আমরা দেখবো। ফিসকাল ডেফিসিট থাকা কিন্তু ভালো, আমরা এটা কিন্তু মাথায় রাখবো যে লোন বেড়ে যাচ্ছে মানে বেশি খরচ করছে এটা যে খারাপ, এটা কিন্তু নয়, ঠিক আছে? এটা অনেকের কনফিউশন থাকে। কারণ কি, ভালোর আরেকটা কারণ বলে রাখি, এই যে ইনফ্রাস্ট্রাকচার যে বিল্ড করছে, ইনফ্রাস্ট্রাকচার, রোডস, হসপিটালস, যাই হোক যা যা বিল্ড করছে, আমি এখানে লিখে টাইম ওয়েস্ট করছি না, যা যা বিল্ড করছে তার জন্য এটসেট্রা দিয়ে দিচ্ছি। সেইগুলো বিল্ড করার পরে তার তো চাকরি বাকরির সংখ্যা আরও বাড়বে না, তার মানে লোকের হাতে টাকা যাবে। তো ইনডিরেক্টলি গভর্নমেন্ট যখন স্পেন্ডিং করে তখন কিন্তু ইকোনমি একদিক দিয়ে বুস্ট হয়, লোকের হাতে টাকা আসে, সেদিক দিয়ে কিন্তু ভালো। এবার কথা হলো, যখন ফিসকাল ডেফিসিটটা অনেকটা বেড়ে যায়, মানে লোনের অ্যামাউন্টটা অনেক বেড়ে গেছে, তখন কি হয়? তখন যেটা হয়, গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করে ওই লোনটা শোধ করার জন্য। তখন তাই সে কী করে, সে কী করছে, প্রিন্ট করছে মানি প্রিন্টিং করছে। কেন? তাকে তো টাকাটা, লোনটা শোধ করতে হবে। এবার মানি যখনই প্রিন্ট করছে তখন কি হচ্ছে, সিস্টেমে কিছু এক্সট্রা মানি চলে আসছে। এক্সট্রা মানি বলতে কী হচ্ছে, আপনার হাতে টাকা ছিল 100 টাকা, বাজারে ছিল ধরুন 1 কোটি টাকা। এবার বাজারে হয়ে গেল প্রিন্টিং করার জন্য 2 কোটি টাকা, আপনার হাতে তো 100 টাকাই রইল। তাহলে আপনার টাকাটা আগে যে 100 টাকা ছিল, 1 কোটির তুলনায় যেই ভ্যালুটা ছিল, এখন 100 কোটি বা 2 কোটির তুলনায় সেটার ভ্যালু তো অটোমেটিক কমে গেল। মানে এটা আপনি সিম্পল 100 কোটি ছেড়ে দিন, 1 লাখের আপনার কাছে 1000 টাকা ছিল আর বাজারে ছিল 1 লাখ রুপিস, মানে 1 লাখের মধ্যে 1000 আপনার কাছেই ছিল, মানে আপনি 1% নিয়ে বসেছিলেন। এবার বাজারে এই টাকাটা বেড়ে হয়ে গেল 2 লাখ, এবার আপনার কাছে তো 1000 টাকাই আছে, তাহলে আপনার কাছে আগে 1% ছিল, এখন 0.5% আছে। আপনি সিম্পল এভাবে বুঝতে পারছেন। তাতে করে আপনার কী হলো, আপনার টাকার ভ্যালু এখানেই কিন্তু কমে গেল। টাকার ভ্যালু কমলো, জিনিসের দাম কিন্তু কমলো না, ঠিক আছে? এবার এই যে ভ্যালু কমে গেল, এবারে আরেকটা কথা বলি। এবারে কথা হচ্ছে, ধরুন আপনি এরকম মনে করতে পারেন যে মার্কেটে টাকা আরেকভাবে বাড়তে পারে, সেটা একটুখানি দেখবেন। যে এরকম একটা সিচুয়েশন হলো যে আপনি আপনার মতন অনেক লোক ইকোনমিতে এক্সট্রা এফার্ট দিল, মানে সে 8 আওয়ার্সের জায়গায় ফ্যাক্টরিতে 16 আওয়ার্স কাজ করলো। আবার এখানে বলবেন না যে 16 আওয়ার্স কি চা ব্রেক নিয়ে গল্প করে কাটছে, সেটা না। সে প্রপার কাজ করছে 16 আওয়ার্স, মানে তার এখানে প্রোডাক্টিভিটি বাড়ছে, প্রোডাক্টিভিটি রাইজ করছে। আবার এই যে 16 ঘন্টা এক্সট্রা কাজ করলো, তার ইনকামও রাইজ হলো, প্রোডাক্টিভিটিও রাইজ হলো। এবারে কথা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু ইনফ্লেশনের ব্যাপারটা আসছে না। কেন? এই যে ইনকাম বাড়লে তো লোকের হাতে টাকা বাড়ছে, কিন্তু টাকা বাড়ার সাথে সাথে এখানে প্রোডাক্টিভিটি যেহেতু বাড়ছে, তার মানে সাপ্লাই অফ গুডসও বাড়ছে। তো সাপ্লাই অফ গুডস মার্কেটে, মানে যেই জিনিসটা বিক্রি হবে সেটাও বাড়ছে। ইনকাম মানে ডিমান্ডও বাড়ছে, মানে লোকের হাতে টাকাও বাড়লো, কিন্তু তারা সেই টাকাটা আনার জন্য এক্সট্রা খাটলো বলে প্রোডাকশন বাড়লো, তার সাথে কিন্তু এখানে ডিমান্ডও বাড়লো। মানে প্রোডাকশন বাড়লো মানে আলটিমেটলি কি, গাড়ি তৈরির কারখানায় টাটা মোটরসের এমপ্লয়িরা গাড়ি বিক্রি করছে, গাড়ি বানাচ্ছে। প্রথমে গাড়ি বানানোর জন্য আগে 10টা গাড়ি বানাতো, এখন 10টা বানাতো পার ঘন্টায়। ধরে নিন আগে 8 ঘন্টা কাজ করতো, 80টা গাড়ি তৈরি হতো। এক্সাম্পল দিচ্ছে পুরো, ঠিক আছে? এখন এটা হলো 8 আওয়ার্স কাজ করতো, এখন সে কাজ করছে 16 আওয়ার্স। তাহলে এখন কত হচ্ছে, পার ঘন্টায় 10টা করেই আছে, তাহলে 160। তাহলে এই যে ডবল হলো মানে গাড়ির সংখ্যাটা, তার মানে সাপ্লাই বাড়লো, আবার এদিকে টাকা আমরা দেখছি বেড়ে আছে, তাহলে সেই এক্সট্রা যে পয়সাটা সে ইনকাম করলো সেটা দিয়ে তার ডিমান্ডও বাড়লো। তো ডিমান্ডটা গিয়ে সাপ্লাইয়ের সাথে ব্যালেন্স হলো। এরকম আমি একটা কোম্পানি দেখালাম, এরকম মানে ইকোনমিতে সবাই যদি বেশি করে খাটতে থাকে, তার জন্য বেশি ইনকাম হয়, তাতেও তো মানি ফ্লো বাড়ছে, কিন্তু সেটা কিন্তু ইনফ্লেশন হচ্ছে না। কারণ এখানে যেমন প্রোডাকশন বাড়ছে, প্রোডাকশনের জন্য সাপ্লাইও বাড়ছে গুডসের, এবং ডিমান্ডও বাড়ছে, মানে টাকা সে ইনকামও করছে। তো সেটা কিন্তু ইকোনমির পক্ষে হেলদি। কিন্তু ওই যে আমরা বললাম, ফিসকাল ডেফিসিটটাকে পূর্ণ করার জন্য গভর্নমেন্ট যখন মানি প্রিন্ট করছে, এই যে মানি প্রিন্ট করছে, এই প্রিন্ট করার চক্করে কিন্তু ইনফ্লেশনটা বেড়ে যাচ্ছে। এই প্রিন্ট যখন করছে তখন ইনফ্লেশনটা বাড়ছে। কেন বাড়ছে? কারণ এখানে তো কী হলো, এখানে যখন মানি প্রিন্ট করলো, লোকের হাতে টাকা যাচ্ছে, সে যদি
মানে শোধ দিচ্ছে, তারপরে তো মানে ইকোনমিতে পয়সাটা ঘুরছে, তখন কি হচ্ছে, তখনও কিন্তু ডিমান্ড বাড়ছে, লোকের হাতে পয়সা যাচ্ছে, তখন কিন্তু ডিমান্ডটা বাড়ছে। কিন্তু এখানে কিন্তু মানুষ কোনো প্রোডাকশান মানে এক্সট্রা কিছু গাড়ি বানানো না, সেই যে এই 10x8 80টা গাড়ি রয়েছে, তার মানে এখন এই 80 যে কার্স প্রোডাকশন হয়েছে, 80 কার্সের কথা বলছি, এরকম সব ফ্যাক্টরিতে 80 কিলো ধরে নিন কোনো মানে কোনো প্রোডাক্ট, কোনো বিস্কিট তৈরি হয়েছে, 80 কিলো কোনো রেস্টুরেন্টে খাবার তৈরি হয়েছে, ঠিক আছে। তার মানে এইখানে কিন্তু সাপ্লাইটা সেমই থাকছে, সাপ্লাই সেম থাকছে, ইকুয়াল টু দিলাম মানে সাপ্লাইটা সেম থাকছে, কিন্তু এখানে ডিমান্ডটা যাচ্ছে বেড়ে, কারণ পয়সা মার্কেটে চলে এসছে, মানে ওপেন মার্কেটে। এবার এই যে ডিমান্ড বাড়লো কিন্তু সাপ্লাইটা সেম থাকলো, তার মানে কি হলো, আমাদের দুটো কারণে তাহলে ইনফ্লেশন হলো, এখানে ইনফ্লেশন হলো এই কারণটায়। আরেকটা আমরা কি দেখলাম, এই যে যখন গভর্নমেন্ট মানি প্রিন্ট করলো, মানে টোটাল যদি আমি বলি ইকোনমির মধ্যে মানি ফ্লোটা বাড়লো, কিন্তু আমার হাতে টাকা বাড়লো না, তার মানে আমার টাকার ভ্যালু কমলো, তার মানে টাকার ভ্যালুও কমলো, এখানে ভ্যালু অফ মানি ডাউন গেল, আর প্রাইস রাইজ অফ গুডস। তার মানে এখানে আমরা কিন্তু দুদিক দিয়ে সোজা যদি বলি দুদিক থেকে আমরা কিন্তু কেস খেলাম, ঠিক আছে। এই যে কেস খেলাম, এবারে আমাদের কে আসছে, এটা আমাদের কি গেল, ফিসকাল পলিসি যাচ্ছে, রাইট। এখানে এই যে আমাদের আমরা এতক্ষণ যেটা বুঝলাম ফিসকাল পলিসির পার্ট বুঝলাম, এবারে আমাদের সেকেন্ড আসছে হলো মনিটারি পলিসি। মনিটারি পলিসি, এই যে মনিটারি পলিসি, এই জিনিসটা কি সেটা আমরা দেখি। আমাদের ক্ষেত্রে মানে ইন্ডিয়ার ক্ষেত্রে এটা এখানে কন্ট্রোল করে কে, আরবিআই, ঠিক আছে। আরবিআই কন্ট্রোল করছে ইন্ডিয়ার ক্ষেত্রে। আর ফেডারেল রিজার্ভের নাম সবাই শুনেছেন, আপনারা জানেন, মাঝে মাঝে স্পিচ দিতে আসে রাত্রিবেলায় 11:30 নাগাদ একজন ভদ্রলোক, যার পরে মার্কেট হু হু করে মুভ করে। যারা ইউএস মার্কেট ফলো করেন তারা জানবেন, নামটা যদি জানেন কমেন্টে লিখবেন, যে স্পিচ দিলে মার্কেটে কিন্তু হুড়মুড়িয়ে মুভমেন্ট শুরু করে দেয়। তো এখানে ইউএসের ক্ষেত্রে এটা ফেডারেল রিজার্ভ কন্ট্রোল করছে। এরা কি করছে, এখানে কি করছে, এই যে মানি ফ্লো মার্কেটে বেড়ে গেছে, মানে ইনফ্লেশন বাড়ছে, ইনফ্লেশন বাড়তে বাড়তে যদি অনেকটা বেড়ে যায় তাহলে কি প্রবলেম হবে, যে কোনো জিনিসের দাম অনেক বেড়ে যাবে। এইসব প্রবলেমগুলোকে কন্ট্রোল করার জন্য এই যে এই রেগুলেটরি বডি আছে, তারা কি করে, এখানে এসে তারা দেখবেন ইন্টারেস্ট রেট হাইক করছে বা লো করে দিচ্ছে, হাইক করছে বা লো করছে। ইন্টারেস্ট রেট হাইক মানে বাড়াচ্ছে, বা লোয়ারিং অফ ইন্টারেস্ট রেট কমাচ্ছে। এতে করে কি হবে, এই যে যখন ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে, আমি বলছি হাই ইন্টারেস্ট রেট, এর কারণে কি হবে, মার্কেটে যারা পয়সা ধারে তুলতে যাবে, লোন নিতে যাবে, লোন গেটস এক্সপেন্সিভ, লিখছি লোন গেটস এক্সপেন্সিভ। লোন নিতে তখন মানে আগে যারা 4-5% না 6-7-8% ইন্ডিয়াতে লোন পেত, বা 10% লোন পেত, এখন সেটা হয়তো 12-14% হয়ে যাচ্ছে। এতে করে ফিউয়ার পিপল টেক্স লোন, মানে কম লোক লোন নেবে, ফিউয়ার টেক্স লোন বলে লিখে দিচ্ছে, ঠিক আছে। ফিউয়ার পিপল টেক্স লোন, বোঝা নিয়ে ব্যাপারটা কথা, কী লিখলাম তার থেকে, ফিউয়ার পিপল টেক্স লোন মানে কম লোক লোন নিচ্ছে। এবার এই যে কম লোক লোন নিল, অটোমেটিক কী হলো, ইকোনমিতে মানি সাপ্লাই কমে গেল। এবার এই যে মানি সাপ্লাই কমে গেল, অটোমেটিক কী হলো, ইকোনমিতে মানি সার্কুলেশন কমে যাচ্ছে, মানে পয়সাটা কার কাছে থাকছে, যে সেন্ট্রাল ব্যাংক তার কাছে থাকছে বা ব্যাংকসদের কাছে থাকছে। তো অটোমেটিক যখন মানি সাপ্লাই ইকোনমিতে কম থাকবে, তখন কি হবে, ডিমান্ড জিনিসপত্রের কমে যাবে, পয়সা কম লোকের হাতে, লোকে লোন নিচ্ছে না, আগে তো ইএমআই দিয়ে মানে যা পাচ্ছিল কিনে যাচ্ছিল না, যে তার কেনার ক্ষমতা আছে 10 লাখ টাকার গাড়ি সে 20 লাখ 30 লাখেরও কিনছে, মানে মানুষ তো নিজেকে কন্ট্রোল করে না, তাকে কন্ট্রোল করাতে হয়। তো ডিমান্ড কম লোন থাকলে কেন কেউ আপনাকে যদি 0% ইন্টারেস্টে লোন দেন তা আপনিও কিনবেন না হয়তো কিনবেন না, কেনা উচিত হবে না, আমি বলছি। তো ডিমান্ড কমে গেল মার্কেটে, তো ডিমান্ড যেই কমে গেল, অটোমেটিক কী হলো, ডিমান্ড কমার সাথে সাথে ডিমান্ড যেই কমলো,
অটোমেটিক ইনফ্লেশন ডিপ করলো। তার মানে এই প্রথম এই যে হাই ইন্টারেস্ট রেট করলো, ইনফ্লেশন ডিপ করলো। এই যে ইনফ্লেশন ডিপ করলো মানে কি হলো, ইনফ্লেশন যদি কমে যায় তাহলে তো মনে হবে সবার ইনফ্লেশন কমে গেলে ভালো। ইনফ্লেশন কমে গেলে দুটো সিনারিও হয় এখানে, একটা হয় হলো ডিফ্লেশন, একটা হয় হলো স্ট্যাগফ্লেশন। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, যদি আপনারা বলেন, আমি ইন্টারেস্টেড থাকেন আমি পরে আবার এইগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানাবো, ফার্স্ট টপিক এগুলো, ঠিক আছে, অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তো ইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন আর ডিফ্লেশনে দুটো সিনারি হবে। মোট কথা ইনফ্লেশন কমে গেলে জিনিসটা ভালো নয়, এখন এইটুকুই বুঝুন, ঠিক আছে, নাহলে 1 ঘন্টার ভিডিও হবে। তো এই যে কমে গেল ইনফ্লেশন যখন কমছে, তখন আমাদের মেনলি কী হবে, জিনিসপত্রের দাম যদি একদম কমে যায় মানে মার্কেটে, বা লোকের ইকোনমি খুব স্লো ডাউন হয়ে যাবে, রিসেশনের দিকে যাবে, ঠিক আছে, ইকোনমি আস্তে আস্তে রিসেশন অর স্লো ডাউনের দিকে যাবে। এবার দেখুন, আপনার মনে হচ্ছে জিনিসপত্রের দাম কমলে তো ভালো, মানে ইনফ্লেশন যদি কম থাকে ভালো, তার মানে মার্কেটে মানি ফ্লো কম রাখতে হবে, এই জিনিসটা কম করতে মানি সাপ্লাই কমাতে হবে। তো মানি সাপ্লাই কম হলে লোকের পারচেসিং পাওয়ার যখন কমছে, তখন আলটিমেটলি ঘটনাটা কী হচ্ছে, কোম্পানির পক্ষে কিন্তু ব্যাপারটা খুব প্রবলেমেটিক। যারা কোম্পানি রান করছে, কেননা যদি লোকে নাই কেনে জিনিস, তারা বানাবে কি? আর যদি বানায় কম, তাদের ইনকাম জেনারেট কম হয়, তাহলে কোম্পানিকে তখন কী করতে হবে, এমপ্লয়িকে ছাড়াই করতে হবে, লে অফ হবে, লোকের চাকরি যাবে, তাদের করে আরও প্রবলেম হবে, লোকের হাতে আরও টাকা কম হবে। তো একটা কিন্তু লুপে চলবে। তো যতক্ষণই আমরা বলি এখানে বসে, ততক্ষণে কিন্তু মনিটারি পলিসি মানে ডিজাইন করা কিন্তু অতখানি ইজি নয়। অনেকেই তো বসে বলেতেন যে এখানে ইন্টারেস্ট বাড়ালো, এই করলো, কমালো। তো সেগুলো কিন্তু ডিপ ডাইভ করে আমরা আজকে দেখছি। রিসেশন বা স্লো ডাউন যখন হচ্ছে, ইকোনমি স্লো হয়ে যাওয়া কিন্তু অ্যাকচুয়ালি ভালো নয়, ঠিক আছে, মানে গভর্নমেন্টের ভোট পেতেও চাও সেটা আলাদা গল্প, কিন্তু আমাদের পক্ষেও কিন্তু ভালো নয়। এই যে রিসেশন বা স্লো ডাউন হলো, আমাদের কিন্তু এবার একটা মানে জিনিস ফলো করতে হবে। এবারে আরবিআইয়ের স্টান্স কী হয়, এবারে আরবিআই কী করবে, মার্কেট আবার স্লো হয়ে গেছে, লোকের হাতে পয়সা নেই, এবারে ও কী করবে, লো করবে ইন্টারেস্ট রেট, লোয়ারিং অফ ইন্টারেস্ট রেটসে কমিয়ে দেবে। ইন্টারেস্ট রেটস যখনই কমাবে, কমানোর সাথে সাথে কী হবে, এখানে দেখে নিন, আপনারা নিজেরাই বলতে পারবেন। এই যে ফিউয়ার টেক্স লোন যেটা ছিল, এই জায়গাটা অটোমেটিক কী হবে, মেনি পিপল স্টার্টস টেকিং লোনস। তো অটোমেটিক লোন নিতে আরম্ভ করলে কী হবে, বাজারে মানির ফ্লো বাড়বে, মানি ফ্লো ইনক্রিজেস। আর বাকিগুলো আপনারা জানেন, এর উল্টোটাই হচ্ছে, মানি ফ্লো এখানে বেড়ে যাচ্ছে, মানি ফ্লো ইনক্রিজেসের সাথে আমাদের কী হচ্ছে, জিনিসপত্রের দাম রাইজ করছে, ডিমান্ড রাইজ হচ্ছে, তার জন্য কী হচ্ছে, প্রাইস রাইজ যখনই হচ্ছে, যেই হচ্ছে, অটোমেটিক কী হচ্ছে, আবার আস্তে আস্তে ইনফ্লেশন বাড়তে থাকছে। এই যে ইনফ্লেশন বাড়তে থাকছে, তখন আবার কী হবে, আবার আরবিআই আসবে, আরবিআই এসে বলবে যথেষ্ট হয়ে গেছে, অনেক কেনাকাটা হয়ে গেছে, এবার তোমরা আবার শান্ত হয়ে বসো, আবার হায়ার ইন্টারেস্ট রেটস। তার মানে এভাবে ইন্টারেস্ট রেটসের দরুন আরবিআই কী করছে, মার্কেটে মানি ফ্লোটাকে মানে মনিটর করছে বলা চলে, যার জন্য ইনফ্লেশন কন্ট্রোল থাকছে। তার মানে এই মনিটারি পলিসি কি আমরা বুঝলাম, মনিটারি পলিসির থ্রুতে আরবিআই এই ফান্ড যে মার্কেটে টাকাগুলো ঘুরছে এগুলোকে ম্যানেজ করছে। এবার কথা হচ্ছে, এটা আমরা বুঝলাম ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসি। এবার আমাদের এই মানে এইটুকু যে জিনিসটা বুঝলাম, তার মধ্যে আমাদের বুঝতে হবে এই মোটামুটি এই দুটোর মানে মার্কেটের সাথে কানেকশানটা কী। তো আমি এখানে যেহেতু বললাম আরেকটা ভিডিও বানাবো, সেখানে তো আরও ডিটেলসে বলবোই, তার সঙ্গে একটা মেজর জিনিস এখন আমি বলে রাখছি, সেটা হলো এই যে যখন হায়ার ইন্টারেস্ট রেটস করছে আর লোয়ার ইন্টারেস্ট রেটস করছে, সোজাসুজি আপনি দেখে নেবেন, মানে আপনার এটা মাথায় রাখা উচিত যে আমাদেরকে এখানে দুটো জিনিসের কানেকশান বুঝতে হবে। এই যে হায়ার ইন্টারেস্ট রেটস বললাম, হায়ার ইন্টারেস্ট আর লোয়ার ইন্টারেস্ট রেটস, মানে হায়ার বলতে আমি এখানে বলছি বাড়াচ্ছে আর কমাচ্ছে। তো আমাদের পার্সপেক্টিভ হলো এখানে স্টক মার্কেট, কেননা আমরা তো এখানে ইকোনমি এক্সপার্ট হয়ে মানে লাভ নেই বলবো না, লাভ আছে, ঠিক আছে, তো লাভ আছে, কিন্তু আমাদের মেনলি এখানে আমরা ইনভেস্টিংয়ের জন্য এসেছি। তো আমাদের যখন হায়ার ইন্টারেস্ট রেট হবে, তো ইন্টারেস্ট রেট যখন বাড়াচ্ছে মানে এরকম ওপর দিকে যাচ্ছে,
আর এটা হলো কমাচ্ছে। তো যখন ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে তখন আমরা কি বুঝলাম, আরবিআই মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে, তো লোকের পারচেসিং পাওয়ার কম হবে। পারচেসিং পাওয়ার কম হলে কী হবে, বিভিন্ন বিজনেস যারা রান করছে, হিরোর গাড়ি থেকে, হিরোর বাইক থেকে শুরু করে টাটা মোটরসের গাড়ি থেকে শুরু করে যে কোনো মানে ট্রাভেলিং থেকে শুরু করে সব জায়গায় লোকের হাতে পয়সা কমবে। তো অটোমেটিক হায়ার ইন্টারেস্ট যখন হচ্ছে তখন সেটা নেগেটিভ ফর দ্য মার্কেট। আর যখন ইন্টারেস্ট রেট কমাচ্ছে তখন কিন্তু পজিটিভ ফর দ্য মার্কেট। এবার কথা হচ্ছে, মার্কেট কিন্তু আগে থেকেই এগুলোকে ফ্যাক্টর ইন করে চলে, সেগুলো নিয়ে আমি ডিটেলস ভিডিও বানাবো, কোনো টেনশন নেই। কিন্তু ব্যাপার হলো, মানে আজকে যদি আপনার, আজকে অগাস্ট মাস, আজকে যদি ইনফ্লেশন বাড়ে, ইনফ্লেশন যদি আজকে মার্কেটে বাড়া শুরু করে, মানে আজকে ধরে নিন অগাস্ট মাস থেকে ইনফ্লেশন একটা লেভেলে আছে, সেপ্টেম্বরে আরেকটু বাড়লো। এবার এই যে ইনফ্লেশন বাড়তে বাড়তে যাচ্ছে, তো মার্কেট কিন্তু অলরেডি বুঝতে পারছে যে ইনফ্লেশন বাড়তে বাড়তে যাচ্ছে, এবারে ইন্টারেস্ট রেট বাড়াতে পারে। তো যখন ইন্টারেস্ট রেট বাড়ানোর খবরটা আসলো, তখন আপনি আমি যারা মার্কেটে, মানে বলা যায় আরও নতুন, আপনি যারা ভিডিও দেখছেন হয়তো অতটা নতুন নয়, কারণ এই টপিকে এতক্ষণ ভিডিও দেখছেন মানে আপনার মার্কেট সম্পর্কে ইন্টারেস্ট আছে বলে। যারা একদম নতুন তারা কি দেখলো, ইন্টারেস্ট রেট বাড়তে বাড়তে এরকম জায়গায় গেল, তখন তারা মানে ইনফ্লেশন বাড়তে বাড়তে গেল, তখন ইন্টারেস্ট রেট কী করলো, বাড়িয়ে দেওয়া হলো। ইন্টারেস্ট রেট যেই বাড়িয়ে দেওয়া হলো, অটোমেটিক তারা কী ভাববে যে ইন্টারেস্ট রেট বাড়িয়েছে, এবার মার্কেট পড়বে। কিন্তু ইনফ্লেশন যখন বাড়তে বাড়তে যাচ্ছে ততদিনে তো মার্কেট পড়তে পড়তে অনেকটা নিচে চলে এসছে। তো আমাদের কিন্তু এখানে এত ইজিলি আমরা ডট কানেক্ট করে দেবো না, আমাদের কিন্তু প্রিভিয়াস মুভমেন্টটাও দেখতে হবে। কিন্তু ইকোনমির জন্য কী জিনিসটা হয় আমি সেটা বোঝানোর চেষ্টা করলাম, যে হায়ার ইন্টারেস্ট রেট কিন্তু স্টক মার্কেটের জন্য কখনোই ভালো নয়। মানে ইন্টারেস্ট রেট বাড়ার লোকের হাতে পয়সা না থাকলে স্পেন্ডিং হবে না, স্পেন্ডিং না হলে লোকে কিনবে কি না কিনলে সেলস কমবে, রেভিনিউ কমবে, কোম্পানির প্রফিটেবিলিটি কমবে, সবই কমবে। তো অটোমেটিক ওটা কিন্তু মার্কেটের জন্য প্রবলেমেটিক। তো আর লোয়ার ইন্টারেস্ট রেট কিন্তু মার্কেটের জন্য ভালো, কারণ মার্কেট দেখবেন যখনই আরবিআই গভর্নর এসে যেই রকম এক্সপেকটেশন আছে মার্কেটের, তার থেকে বেশি কখনো ইন্টারেস্ট রেট যদি কমিয়ে দেয়, দেখবেন মার্কেট কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট সেদিনই করা শুরু করে দেয়। ঠিক আছে, তো কোন কোন সেক্টর ইন্টারেস্ট রেটের সাথে আরও বেশি এফেক্ট পড়ে, কোন কোন সেক্টরের ওপর, সেগুলো নিয়েও আমরা ডিসকাশন রাখবো। স্ট্যাগফ্লেশন, ডিফ্লেশন, সেগুলো নিয়েও আমরা ডিসকাশন করবো আপকামিং ডেজে। আজকের ভিডিওটি এটুকুই থাকবে, আপকামিং ডেজে কিন্তু আমরা এই বিষয়ে এবং আরও অনেক বিষয় আরও ডিটেলে ডিসকাশন করবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর এগুলো বলার অভ্যাস নেই তাই তোতলে ফেলেছি, তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং আমি জানি যারা মোটামুটি ভিডিওগুলো ভালোবাসেন তারা সাপোর্ট করছেন, তো চেষ্টা করবেন সাপোর্ট করতে, কেননা ভালো ভালো কন্টেন্ট আরও তাহলে আনতে আমাদের এনার্জি পাবো আমি। তো এটুকুই বলা। তো আজকের ভিডিও এটুকুই, ভালো ভালো থাকবেন সবাই। আর যদি কোনো কমেন্ট করার থাকে এই ভিডিও নিয়ে, যে কোনো কোয়ারি আছে, ওই জায়গাটা বুঝলাম না, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।